বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোট দিতে পারবেন এনআরসি চুটরাও, ভোটাধিকার থাকবে না ডি ভোটারদের, নির্বাচন কমিশনের ফরমান। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আব্বাস সিদ্দিকীর বাড়িতে আসাদুদ্দিন ওয়াইসি, সংখ্যালঘু মহাজোটের চেষ্টা 21-এ, শিরের সংক্রান্তি, মমতার মুসলিম বুটে শীত কাটতে হাত মেলাচ্ছেন দুই সংখ্যালঘু নেতা। আর ফোনে করে নয়, এবার থেকে মিসড কল দিয়েই করা যাবে রান্নার গ্যাস বুকিং। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মহাবিপাকে অভিনেত্রী কঙ্গনা রানাউত, কঙ্গনার মুম্বাইয়ের ফ্ল্যাট বেআইনি, নিয়মের মারাত্মক লঙ্ঘন করেছেন অভিনেত্রী, জানালো আদালত। দাবি আদায়ে প্রজাতন্ত্র দিবসেই দিল্লিমুখী ট্র্যাক্টর অভিযান কৃষকদের, সরকারকে খোলা চ্যালেঞ্জ। প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং, শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী মোদীর। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 200 মিটারের একটি সুড়ঙ্গ পথ আবিষ্কার করল বিএসএফ জওয়ানরা। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ভোট দিতে পারবেন এনআরসি চুটরাও, ভোটাধিকার থাকবে না ডি ভোটারদের, নির্বাচন কমিশনের ফরমান। জাতীয় নাগরিকপঞ্জি নবায়ন প্রক্রিয়া নিয়ে শাসক বিরোধীর মধ্যে যখন রাজনৈতিক তোড়জোড় চলছে, ঠিক তখনই এ নিয়ে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। এমনকি এনআরসিতে নাম না থাকা ব্যক্তিরা ভোটাধিকার পাবেন না বলে বিভিন্ন মহল থেকে প্রচার করা হচ্ছে। যদিও এক্ষেত্রে স্বস্তির খবর দিয়েছে নির্বাচন কমিশন, ডি ভোটার ছাড়া সবাই ভোট দিতে পারবেন। উল্লেখ্য, নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে নাম ছিটকে পড়েছিল 19 লক্ষাধিক। এদের মধ্যে যাদের নাম ডি ভোটার তালিকায় নেই, ঘোষিত বিদেশীয় নন, সন্দেহভাজন নাগরিকত্ব নিয়ে অন্য কোনো আদালতে বিবেচনাধীন না থাকা ব্যক্তি 2021 সালের বিধানসভা নির্বাচনে নিজের ভোটাধিকার যে সাব্যস্ত করতে পারবেন সেটা নিশ্চিত। উল্লেখ্য, 2019 সালের 31 আগস্ট প্রকাশিত হয়েছিল জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া। ওই তালিকা থেকে ছিটকে পড়েছিল সন্দেহভাজন বহু নাগরিক। তবে এনআরসি প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বচ্ছ না হওয়ায় ভারতীয় নাগরিকের নাম এতে অন্তর্ভুক্ত হয়নি। এনআরসি কর্তৃপক্ষের গাফিলতি ও নথি যাচাইয়ে বিভিন্ন ধরনের জটিলতার দরুন 19 লক্ষাধিক মানুষের ভবিষ্যৎ জীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর মধ্যে অধিকাংশই হিন্দু বাঙালি রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে অসমে বসবাস করছেন। অন্যদিকে এনআরসিতে নাম বাদ পড়া ব্যক্তিরা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়। এ নিয়ে আসামের যুগ্ম মুখ্য নির্বাচনী অফিসার লক্ষ্মীনন্দন শহরিয়া দেশের নির্বাচন কমিশনের দোহাই দিয়ে জানান, বর্তমান পর্যন্ত জাতীয় নাগরিকপঞ্জির সঙ্গে ভোটার তালিকার কোনো সম্পর্ক নেই। সেই সঙ্গে তিনি জানান, এনআরসি থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের যতক্ষণ না ফরেনার্স ট্রাইব্যুনালে মামলা শুরু হচ্ছে, ততদিন নিজের ভোটাধিকার দিতে পারবেন। এমনটাই দাবি করতে গিয়ে তিনি আরও জানান, আইনি তরফে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত এনআরসি চুটদের নাম ভোটার লিস্টে থাকবে কিনা তা নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। এমনকি এক্ষেত্রে ইলেকশন কমিশন নাক গলাতে পারবে না বলে মনে করেন শহরিয়া। এদিকে এনআরসির তালিকা থেকে নাম ছিটকে পড়া মানুষকে এনআরসি কর্তৃপক্ষের তরফ থেকে রিজেকশন স্লিপ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। যদিও এক্ষেত্রে আজ পর্যন্ত কোনো পদক্ষেপই নেওয়া দেখা যাচ্ছে না কর্তৃপক্ষের তরফে। শুধু তাই নয়, এরা নিজের নাগরিকত্ব যাতে প্রমাণ করতে পারেন, এর জন্য রাজ্যে 200টি ফরেনার্স ট্রাইব্যুনাল খোলা হয়েছিল। এতে নিয়োগ করা হয়েছিল বিচারপতি তথা সদস্য। পাশাপাশি অন্যান্য কর্মচারীও নিয়োগের ব্যবস্থা করেছিল রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক। তবে গোটা বিষয়টি এখনো ঝুলে রয়েছে। যদিও প্রকাশিত নাগরিকপঞ্জি যে ভুলে ভরা তা নিয়ে হলফনামার মাধ্যমে বিস্তারিতভাবে গুয়াহাটি হাইকোর্টকে জানিয়েছেন এনআরসির স্টেট কোঅর্ডিনেটর হিতেশদেব শর্মা, যেখানে উল্লেখ করা হয়েছিল যে নাগরিকপঞ্জিতে 10,199 জন সন্দেহভাজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে 4,795 জন ঘোষিত বিদেশি। অন্যদিকে 2019 সালের 18 নভেম্বর এবারের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। এতে সন্নিবিষ্ট হয়েছে 2.24 কোটি ভোটারের নাম। তবে চলতি বর্ষের চূড়ান্ত ভোটার তালিকা জানুয়ারি মাসের মাঝামাঝি প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে।
অপরদিকে আজ 7 সকালে আব্বাস সিদ্দিকীর বাড়িতে উপস্থিত হায়দ্রাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি আগেই বলেছিলেন যে নতুন বছরেই তিনি বাংলায় আসবেন, আর সেই কথা মতোই বছরের তৃতীয় দিনেই বাংলায় এসে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর বাড়িতে পৌঁছালেন তিনি। বিহার বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর এবার বাংলাতেও দাঁত গাড়াতে আগ্রহী হয়েছেন ওয়াইসি, আর সেই ক্রমেই তিনি বাংলার মুসলিম বহুল কয়েকটি আসনে প্রার্থীও দিতে চলেছেন। আরেকদিকে বাংলায় নিজেদের সংগঠন মজবুত করার জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকীকে নিজের দলে টানার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। আব্বাস সিদ্দিকী আর ওয়াইসি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোটে যে শীত কাটতে চলেছে সেটা বলাই বাহুল্য। গত বছর উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপির সাথে সাথে ওয়াইসির বিরুদ্ধেও তুপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এআইএমআইএমকে বিজেপির বি টিম বলেও আখ্যা দিয়েছিলেন। এর সাথে সাথে তিনি এও বলেছিলেন যে মুসলিম ভোট মিম নেবে, হিন্দু ভোট বিজেপি নেবে, আর আমরা কি কাঁচা কলা খাবো। তিনি বিজেপির বিরুদ্ধে তুপ দেখে বলেছিলেন রাজ্যের সংখ্যালঘু ভোট ভাগ করার জন্য হায়দ্রাবাদের দল ডেকে এনেছে বিজেপি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ান নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছিলেন আমাকে কোনো একটি দলের বি টিম বলা হচ্ছে, এও বলা হচ্ছে যে আমাকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। আমি পরিষ্কার বলতে চাই যে আমাকে কেনার মতো কেউ এখনো জন্ম নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ওয়াইসি বলেন মুসলিম ভোট কারোর জমিদারি নয়, এতদিন আপনি মুসলিমদের ভোট নিয়েছেন কিন্তু ওদের উন্নয়ন করেননি। আরেকদিকে আব্বাস সিদ্দিকীও তৃণমূলের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন। গত বছরই তিনি ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাসে নতুন দলের ঘোষণা করবেন, কিন্তু ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি চলে এলেও ওনার দলের ঘোষণা হয়নি। উনি এও বলেছিলেন যে রাজ্যের প্রতিটি মুসলিম বহুল আসনে তিনি তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেবেন, আর সেখান থেকে বিপুল সংখ্যক আসনে জয়ের দাবিও করেছিলেন তিনি। এছাড়াও বিধানসভা নির্বাচনে জিতলে দলিত অথবা আদিবাসী কাউকে মুখ্যমন্ত্রী করার কথা বলেছিলেন তিনি। অপরদিকে আর ফোনে করে নয়, এবার থেকে মিসড কল দিলেই করা যাবে রান্নার গ্যাস বুকিং। ইন্ডিয়ান অয়েলের ইন্ডিয়ান গ্যাসের গ্রাহকরা এখন কেবল মিসড কল দিয়েই এলপিজি সিলিন্ডার বুকিং করতে পারবেন। শুক্রবার ইন্ডিয়ান অয়েল জারি করা সরকারি বিবৃতি অনুসারে এবার এলপিজি গ্রাহকরা সিলিন্ডারটি বুকিংয়ের জন্য দেশের যে কোনো জায়গা থেকে মিসড কল নাম্বার 8454955555 ব্যবহার করতে পারবেন। এই সুবিধার সঙ্গে বুকিংয়ের জন্য গ্রাহকদের কল করতে অন্তত 3 মিনিট সময় লাগত, এখন তারা কেবল মিস কল করেই বুকিং দিতে সক্ষম হবে। এছাড়াও গ্রাহকদের কল করার জন্য চার্জ নেওয়া হবে না। যখন বিদ্যমান আইবিআরএস কল সিস্টেমটি সাধারণ কল রেট চার্জ হয়। এই বিবৃতিতে বলা হয়েছে এই সুবিধা আইবিআরএস সিস্টেমে যারা স্বাচ্ছন্দ্য বোধ করে না তাদের এবং প্রবীণদের স্বস্তি দেবে। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভুবনেশ্বরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মিসড কল সুবিধা চালু করেছিলেন। এই উপলক্ষে তিনি দ্বিতীয় স্তরের গ্লোবাল গ্রেডের প্রিমিয়াম গ্রেড পেট্রোল প্রবর্তন করেছিলেন। ইন্ডিয়ান অয়েল এটিকে এক্সপি 100 ব্র্যান্ডের আওতায় বিক্রি করবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছিলেন যে গ্যাস সংস্থা এবং বিতরণকারীদের নিশ্চিত হওয়া উচিত যে এলপিজি সরবরাহ কয়েকদিনের মধ্যে একদিনের মধ্যে করা হয়। তিনি আরও বলেছিলেন এলপিজি এর ক্ষেত্রে দেশ অনেক এগিয়েছে। 2014 সালের প্রথম 6 দশকে এলপিজি সংযুক্তি প্রায় 13 কোটি লোকের জন্য উপলব্ধ করা হয়েছিল। এই সংখ্যা গত 6 বছরে 30 কোটিতে পৌঁছেছে। অপরদিকে বিপাকে অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনার মুম্বাইয়ের ফ্ল্যাট বেআইনি নিয়মের মারাত্মক লঙ্ঘন করেছেন অভিনেত্রী, জানালো আদালত। কয়েক মাস আগেই মুম্বাইয়ের খার এলাকায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ফ্ল্যাট ও বাড়ি ভাঙতে গিয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি। তাদের দাবি ছিল বেশ কিছু অংশে বেআইনি নির্মাণ করেছেন অভিনেত্রী। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা। তখনকার মতো ফ্ল্যাট ভাঙ্গায় নিষেধাজ্ঞাও জারি করে বোম্বে হাইকোর্ট, কিন্তু এবার কঙ্গনার আবেদন নাকচ করে দিল মুম্বাইয়ের একটি স্থানীয় দেওয়ানি আদালত। জানিয়ে দেওয়া হলো বেশ কিছু জায়গায় আইন ভেঙে নির্মাণ করেছেন কঙ্গনা। তার ফ্ল্যাট যাতে বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি না ভাঙতে পারে তার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় দিন দোষীর একটি দেওয়ানি আদালত।
বিচারক LS চাবান জানিয়েছেন, খার এলাকায় একটি বিল্ডিংয়ের 16 তলায় 3টি ফ্ল্যাট রয়েছে কঙ্গনার। সেই 3টি ফ্ল্যাটকে একসঙ্গে জুড়ে দিয়েছেন তিনি, আর সেটা করতে গিয়েই নিয়ম ভেঙেছেন তিনি। বিচারক জানান, 3টি ফ্ল্যাট জুড়তে গিয়ে মাঝের শাঙ্ক এলাকা, ডাক্ট এলাকা, কমন প্যাসেজ ও ফ্রি ফ্লোর প্লেস ইন্ডেক্সকে তার ভিতরে ঢুকিয়ে নিয়েছেন কঙ্গনা। কিন্তু এটা করার কোনো অধিকার তার নেই, কারণ ওই এলাকাগুলি সবার ব্যবহার করার। পৌরসভা আইন ভেঙেছেন অভিনেত্রী। আদালত জানায়, ফ্ল্যাটের যে নকশা ছিল সেই অনুযায়ী অনুমতি দিয়েছিল প্রশাসন, কিন্তু কঙ্গনা নিয়মের মারাত্মক লঙ্ঘন করেছেন। এই বিষয়ে বিস্তারিত নির্দেশ আগামী বৃহস্পতিবার শোনানো হবে বলে জানানো হয়েছে। গত 18 মার্চ বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটির তরফে কঙ্গনাকে একটি নোটিশ পাঠিয়ে জানানো হয় নিজের আবাসনে বেআইনি নির্মাণ করিয়েছেন তিনি। আরও একটি নোটিশে তাকে বলা হয় সেই বেআইনি অংশ ভেঙে ফেলে আগের অবস্থায় ফ্ল্যাটগুলিকে ফিরিয়ে দিতে, নইলে ওই অংশ ভেঙে ফেলা হবে বলে সতর্ক করা হয় তাকে। এই প্রসঙ্গে আদালতের দ্বারস্থ হন কঙ্গনা। তিনি আবেদন করেন পুরসভাকে যেন ওই কাজ করতে নিষেধ করে আদালত। যদিও প্রথমে এই আবেদনের ভিত্তিতে বিচারক চাবান জানিয়েছিলেন এই মামলায় আদালতের হস্তক্ষেপের দরকার নেই। যদিও কঙ্গনা চাইলে 6 সপ্তাহের মধ্যে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলে জানানো হয়। এখন দেখার বিষয় আদালতের এই পর্যবেক্ষণের পরে কঙ্গনার তরফে কি পদক্ষেপ নেওয়া হয়। অপরদিকে দাবি আদায়ে প্রজাতন্ত্র দিবসেই দিল্লিমুখী ট্র্যাক্টর অভিযান কৃষকদের, সরকারকে খোলা চ্যালেঞ্জ। আরও জোরদার হতে চলেছে কৃষক আন্দোলন। কেন্দ্রীয় সরকারের ভূমিকায় অসন্তুষ্ট সংযুক্ত কিষাণ মোর্চা এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার শিবিরকে। রুকসাকত রুক্ত গুছের ভাবনা নিয়ে এবার সরাসরি দিল্লি অভিযানের হুঁশিয়ারি দিয়ে বসলেন দর্শন পাল সিংরা। আগামী 26 জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবসকেই এসপার ওসপারের আঙ্গিনা হিসেবে বেছে নিলেন আন্দোলনরত কৃষকরা। কেন্দ্রের বিতর্কিত কৃষি বিলের বিরোধিতায় 1 মাসেরও বেশি সময় ধরে দিল্লি সীমান্তে কৃষকদের অবস্থান বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সঙ্গে কেন্দ্রের একাধিক আলোচনা কার্যত জ্বলে গিয়েছে। ফলে নিজেদের দাবি আদায়ে চরম পদক্ষেপ করার কথা জানিয়ে দিলেন আন্দোলনরত কৃষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে আগামী 26 জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর চালিয়ে রাজধানী অভিযানের হুমকি দিয়ে রাখলেন কৃষকরা। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই অভিযানের কথা জানিয়েছে দেশের 40টি কৃষক সংগঠন নিয়ে তৈরি হওয়া সংযুক্ত কিষাণ মোর্চা। ওই মঞ্চের অন্যতম নেতা দর্শন পাল সিং জানিয়েছেন, রাজধানীমুখী কৃষকদের এই ট্র্যাক্টর অভিযানের নাম কিষাণ প্যারেড। অহিংস উপায়ে নিজেদের দাবি আদায় করাই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন দর্শন পাল। অন্যদিকে সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম সদস্য তথা স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদব কেন্দ্রকে সরাসরি মিথ্যাবাদী বলে আক্রমণ করেছেন। তার কথায়, কৃষকদের 50% দাবি মেনে নেওয়ার যে আশ্বাস নরেন্দ্র মোদী সরকার দিয়েছে তার কোনো লিখিত প্রমাণ নেই বলেও জানিয়েছেন যোগেন্দ্র। গত বুধবার আন্দোলনরত কৃষকদের সঙ্গে 6ষ্ঠ রাউন্ডের বৈঠকে বসেছিল কেন্দ্রীয় সরকার। আলোচনায় দুই পক্ষই কিছুটা নরম হয়েছিল বলে শোনা যায়, কারণ কেন্দ্র নাকি বিক্ষোভরত কৃষকদের অর্ধেক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল বলে খবর। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রযুক্ত বিতর্কিত 3 কৃষি বিলে কোনো সংস্কারের আশ্বাস না পেয়ে নিজেদের অবস্থান থেকে সরতে রাজি হচ্ছেন না আন্দোলনকারীরা। এই অবস্থায় আগামী 4 জানুয়ারি আবারও কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সরকার। আগামী 26 জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। একই দিনে কৃষকদের নাচুল কর্মসূচি প্রশাসন যে কোনো উপায়ে আটকাতে গেলে সংঘাত যে অনিবার্য তা আর বলার অপেক্ষা রাখে না। অপরদিকে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 200 মিটারের একটি সুড়ঙ্গ পথ আবিষ্কার করল বিএসএফ জওয়ানরা। ভারত বাংলাদেশ সীমান্তে সবার অলক্ষ্যে এতদিন চলছিল আন্তর্জাতিক অপহরণ চক্র। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। কাঁটাতারের বেড়া উভয় রাষ্ট্রকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, কিন্তু হলে কি হবে? দুষ্টের চলের অভাব হয় না কখনোই। তাই তো কাঁটাতারের বেড়ার নিচ দিয়েই এতদিন চলছিল কারবার। সুড়ঙ্গপথে ভারত থেকে পাচার অপহরণ চলছে দেদার। ঘটনা দেখে চক্ষু চড়ক গাছ প্রশাসনের। আসামের করিমগঞ্জ জেলার বালিয়ায় জঙ্গলঘেরা একটি এলাকায় মাটির নিচ দিয়ে প্রায় 200 মিটারের একটি সুড়ঙ্গ ভারতের সঙ্গে বাংলাদেশের গোপন যোগাযোগ রক্ষা করে চলেছে।
বাইরে থেকে কেউ তা কখনো টের পাননি। বিষয়টি প্রকাশ্যে আসে যখন গত রবিবার নিলামবাজার থানার শিলুয়া গ্রামের বাসিন্দা দিলওয়ার হোসেনকে অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশের দুষ্কৃতীরা। এরপর সেই দুষ্কৃতীরা দিলওয়ারের পরিবারকে ফোন করে তাদের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে ফোনে বাংলাদেশের নম্বর দেখেই চক্ষু চড়ক গাছ হয় দিলওয়ারের পরিবারের। তারা আর দেরি না করে সম্পূর্ণ ঘটনাটি পুলিশকে জানান এবং পুলিশের পরামর্শে মুক্তিপণ নিয়ে দর কষাকষি করতে থাকেন। তবে দুষ্কৃতীরা তাদের দাবিতে অনড়। শেষমেশ তারা পাশের গ্রামের আলিমুদ্দিন নামক এক ব্যক্তির কাছে মুক্তিপণের টাকা তুলে দেওয়ার নির্দেশ দেয়। এরপর পুলিশ পার্শ্ববর্তী নয়াগ্রাম থেকে আলিমুদ্দিনকে গ্রেপ্তার করে। আলিমুদ্দিন গ্রেপ্তার হয়ে যেতেই ভয় পেয়ে দিলওয়ারকে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। সুড়ঙ্গ পথেই বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসে দিলওয়ার। ফিরে এসেই সেই সুড়ঙ্গের কথা পুলিশকে সবকিছু খুলে বলে। তার কথা মতো তদন্ত চালিয়ে ওই এলাকায় প্রায় 200 মিটার দীর্ঘ সুড়ঙ্গ উদ্ধার করে পুলিশ। সীমান্তবর্তী বিএসএফ জওয়ানদের ভারতের অভিমুখে সুড়ঙ্গের মুখ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুষ্কৃতীদের এহেন পরিকল্পনা স্বভাবতই প্রশাসনের কপালে চিন্তার বাজ ফেলেছে।